আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। দাঙ্গাপ্রিয় বাইডেনের এবার পরিকল্পনা ইরান হামলার। যুক্তরাষ্ট্রের ৩৬% থিঙ্ক ট্যাঙ্ক কালো টাকায় চলছে বলছে গবেষণা। মাইক জনসন মার্কিন কংগ্রেসের স্পিকার পদে পুনর্নির্বাচিত। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সহনীয় চাপে রাখবে বিএনপি। চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী জনসংযোগ ৬ থেকে ১১ জানুয়ারি। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিশ্বজুড়ে চলমান সংঘাতগুলোর সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সময়কালে বেঁধেছে বেশ কিছু যুদ্ধ। এবার মেয়াদের শেষে এসে বাইডেনের খায়েশ জেগেছে ইরান হামলার। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস ও ওয়াশিংটন টাইমস এমন তথ্য জানিয়ে বলেছে, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পরমাণু অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিবে তা নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন বাইডেন। যদিও হোয়াইট হাউস জানিয়েছে এখনও সামরিক পদক্ষেপের অনুমোদন দেওয়া হয়নি। এদিকে কাসেম সোলাইমানির হত্যার ৫ম বার্ষিকীতে আয়োজিত স্মরণসভায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, সোলাইমানির হত্যাকাণ্ড বিশ্বে মার্কিন অমানবিকতার প্রমাণ। তেহরানের এক সমাবেশে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের শোষণমূলক নীতির সমালোচনা করে বলেছেন, ইরান সত্যের পথে থেকে মার্কিনদের পরাজিত করবে। সমাবেশে ইরানের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা এবং ইরানের পাল্টা হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্কগুলোর ৩৬% কালো টাকার উপর নির্ভরশীল বলে এক গবেষণায় উঠে এসেছে। গত ৫ বছরে এসব প্রতিষ্ঠানে বিদেশি সরকার, প্রতিরক্ষা খাত ও সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে $11 কোটি বেশি অনুদান এসেছে। গবেষণা অনুসারে সবচেয়ে বেশি অর্থায়ন করেছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও কাতার। নর্থ্রপ গ্রুমমান ও লকহিড মার্টিনের মতো প্রতিরক্ষা কোম্পানিগুলো বড় অঙ্কের অর্থ দিয়েছে। গবেষণায় বলা হয়, এসব প্রতিষ্ঠানের অর্থায়নের স্বচ্ছতা নিয়ে গুরুতর ঘাটতি রয়েছে। গবেষকরা এই অবস্থাকে বিশ্ব রাজনীতির উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলার মতো বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে মাইক জনসন পুনরায় নির্বাচিত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় কংগ্রেসের ভোটাভুটিতে নানা নাটকীয়তার পর তিনি এই পদে জয়ী হন। স্পিকার নির্বাচিত হতে জনসনের 218 ভোট প্রয়োজন ছিল। প্রথম দফায় 216 ভোট পেলেও দ্বিতীয় দফায় তিনি প্রয়োজনীয় ভোট নিশ্চিত করেন। ডেমোক্র্যাট প্রার্থী হাকিম জেফ্রিস পান 215 ভোট। গত বছর কেভিন ম্যাকার্থি অপসারিত হওয়ার পর থেকে প্রতিনিধি পরিষদ নেতৃত্বহীন ছিল। জনসন, যিনি তুলনামূলকভাবে কম অভিজ্ঞ, নির্বাচিত হওয়ার পর সীমান্ত সুরক্ষা এবং জাতীয় ঋণ মোকাবেলায় প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন তাকে অভিনন্দন জানিয়ে দুই দলের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোনো প্রকার দ্বন্দ্বে না জড়িয়ে দ্রুততম সময়ে নির্বাচনের জন্য সহনীয় চাপ প্রয়োগ করাই হচ্ছে নতুন বছরে বিএনপির প্রধান লক্ষ্য। পাশাপাশি দল ও অঙ্গ সংগঠনকে সুসংগঠিত করা এবং রাষ্ট্র সংস্কারের ঘোষিত ৩১ দফা ব্র্যান্ডিংয়ে মনোযোগ দেবে দলটি। বিএনপির নেতারা বলছেন, ২০২৫ সাল বিএনপির বেশি কিছু করার নেই। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও তাদের নীতি কি হয় সেটা পর্যবেক্ষণ রাখা। এক্ষেত্রে সরকার যদি নির্বাচন প্রক্রিয়া শুরু করে সেটার সঙ্গে যুক্ত হবে বিএনপি। আর সরকার যদি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করে তাহলে পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে দ্রুত নির্বাচনের দাবিতে সহনীয় চাপ প্রয়োগ করা হবে। তবে সেক্ষেত্রে সরকারের সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াবে না দলটি। অর্থাৎ বক্তব্য, বিবৃতি এবং মাঠ পর্যায়ে সভা সমাবেশ করে বারবার ২০২৫ সালের মধ্যে নির্বাচনের দাবি জোরালোভাবে তুলে ধরা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আমাদের চাওয়ার কিছু নেই। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। তারা ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখতে চায়। যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, তাদের কাছে জবাবদিহি করবে। তিনি আরও জানান, বিএনপির লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে বা কিভাবে চলবে। এটার জন্য মানুষ জীবন দিয়েছে, খুন গুম হয়েছে। ফুলকে বলা হয় পবিত্রতার প্রতীক।
পৃথিবীর শুরু থেকেই মানুষ ফুলের সৌন্দর্যে বিমোহিত হয়ে আসছেন। প্রতিটি ফুলের পাপড়িতে লুকিয়ে থাকে প্রকৃতির ভাষা, যা সৌন্দর্য দিয়ে প্রকাশ করে তার অনুভূতি। একটি দুটি ফুল নয়, চট্টগ্রামে 136 প্রজাতির লক্ষাধিক ফুল নিয়ে শুরু হলো মাসব্যাপী ফুল উৎসব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 136 প্রজাতির দেশি বিদেশি প্রায় লক্ষাধিক ফুলের সমাহার নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড ফৌজদারহাটস্থ ডিসি পার্কে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। শনিবার সকালে তৃতীয়বারের মতো আয়োজিত এই মেলার উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে মাসব্যাপী এই ফুল উৎসবে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, মাসব্যাপী গ্রামীণ মেলা, বই উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, বিহার গেম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ সহ নানান রকমের আয়োজন। এছাড়াও ফুল উৎসবকে ঘিরে 194 একর জায়গা ঘিরে গড়ে তোলা ডিসি পার্ক সেজেছে অপরূপ সাজে, যা দেখে মুগ্ধ হবে দর্শনার্থীরা। ফুলকে কিন্তু পবিত্রতার প্রতীক হিসেবে দেখি। আপনারা শুরু থেকেই জানেন, এটা মোটামুটি সবাই সর্বজনে জানেন যে এই জায়গাটা আমাদের একটা স্থান ছিল। সন্ধ্যার পরে কিন্তু কেউ আসতে ভয় পেত, তো ভূমিদস্যুদের আখড়া ছিল এটা। তো আমরা সেই জায়গাটা উঠানোর পরে আমরা মনে করলাম যে এটাকে কিভাবে পবিত্র একটা পর্যায়ে নিয়ে যায়, তো সেই জন্য কিন্তু আমরা প্রতিবারই ফুল উৎসব করার সিদ্ধান্ত নিয়েছি। এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, নতুন প্রজন্মের সাথে প্রকৃতি বাংলা সংস্কৃতির মেলবন্ধনে কার্যকর ভূমিকা রাখবে এমন উদ্যোগ। খুব সুন্দরভাবে এই ফুলের যে বিন্যাস আমরা দেখতে পেয়েছি, আমি শুধু আনন্দিত হয়নি, আপনারা সকলেই নিশ্চয়ই আপ্লুত হয়েছেন। আমার জন্য এটা বড় একটা স্মৃতি হয়ে থাকবে। আপনাদের এখানকার এই সুন্দর আয়োজন এবং আপনাদের সকলের যে উষ্ণতা, এটা আমার জন্য খুবই মনে থাকার মতো। এবং জেলা প্রশাসনকে আপনারা যেভাবে সহযোগিতা করছেন বা উৎসাহিত করছেন, এটা এই ধরনের কাজ অন্য জায়গায় করার ক্ষেত্রেও অবশ্যই একটা স্পার্ট হিসেবে কাজ করবে, অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। 4 জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই উৎসবে অংশগ্রহণ করতে পারবেন দর্শনার্থীরা। এবারের আয়োজনে প্রবেশ মূল্য রাখা হয়েছে 50 টাকা। ডেস্ক নিউজ, সিবিএন টিভি, ইউএসএ। জুলাই প্রোক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে লিফলেট বিতরণ, সমাবেশ, জনসংযোগ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত বলেন, গত 31 ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে 15 জানুয়ারির মধ্যে জুলাই প্রোক্লেমেশন ঘোষণার দাবি জানিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঘোষণা দেওয়া হয়েছে। এই অভ্যুত্থানে যেমন দেশের প্রত্যেক মানুষের অংশগ্রহণ ছিল, আমরা মনে করি এই ঘোষণাপত্রে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তিনি বলেন, আমরা মানুষের কাছে ছুটে যেতে চাই। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চালাবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কাজটি করবে। হাসনাত বলেন, সরকার ঘোষণাপত্র নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেয়নি। অভ্যুত্থানে সব অংশীজনের সঙ্গে আলোচনা প্রয়োজন। আমাদের আহ্বান থাকবে, এই গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার শিগগিরই কাজ শুরু করবে। আমরা চাই সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। তিনি বলেন, ফ্যাসিবাদ সরকার সব মানুষের টুটি চেপে ধরেছিল। আমরা প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে ছুটে যেতে চাই। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারিও উপস্থিত হন। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে কোচি কণ্ঠের আসরে 49 বছর পূর্তি উদযাপন এবং ব্রঞ্জে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশ কমিউনিটির নববর্ষ উদযাপন। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে নিজেদের 49 বছর পূর্তি উদযাপন করছে শিশু কিশোরদের নিয়ে সংগঠন কোচি কণ্ঠের আসর। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, নেপাল, ভুটান, ভারত ও আফ্রিকার কয়েকটি দেশের দরিদ্র শিশুদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে 1976 সালে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। রোববার নিউ ইয়র্কের ওয়ালফেয়ার মেরিনা পার্টি হলে দিনটি উপলক্ষে সাংস্কৃতিক আয়োজন করে তারা। এতে স্প্যানিশ, আফ্রিকান, ভারতীয় ও বাংলাদেশি শিশু কিশোররা নাচ, গান ও আলোচনায় অংশ নেয়। কোচি কণ্ঠের আসরের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট হেমায়েত হোসেন বলেন, আমরা কাজ করছি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের নিয়ে। তাদের নিজ নিজ মা বাবার সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রাখতে কাজের পাশাপাশি স্বাস্থ্যসম্মত পরিবেশে বেড়ে ওঠার ক্ষেত্রে নানা দিক নির্দেশনা দিয়ে আসছি। শিক্ষা গ্রহণের সুযোগ সুবিধা পেতেও আমরা পরামর্শ দেই।
তিনি আরো বলেন, 2001 সালে আমরা যুক্তরাষ্ট্রে কোচি কণ্ঠের আসরের কার্যক্রম শুরু করেছি। এ পর্যন্ত 8টি রাজ্যে কোচি কণ্ঠের আসরের কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। সদস্য হিসেবে ইতিমধ্যে তালিকাভুক্ত হয়েছে 10,000 শিশু কিশোর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইংরেজি নববর্ষ উদযাপন করেছে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশি কমিউনিটি কমিটি ইনক। বুধবার সকালে ব্রন্সের গোল্ডেন প্যালেসে এ উপলক্ষে ব্রেকফাস্ট পার্টির আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সভাপতিত্বে ও কাজী রবিউজ্জামানের সঞ্চালনায় থিম সং বাজানোর সাথে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত সমস্বরে গাওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণ করা হয়। স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হালিম মুন্সি। বক্তব্য দেন আহ্বায়ক বিজয় কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান। সবার সুস্বাস্থ্য, রোগমুক্তি, দীর্ঘায়ু কামনা ও বিশ্ব সংকটের মধ্যে পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করা সিনিয়রদের সুস্বাস্থ্য কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা ওবায়দুল্লাহ। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1777 সালের আজকেরই দিনে আমেরিকান বাহিনী জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে প্রিন্সটনে ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে। 1847 সালের আজকের এই দিনে স্যামুয়েল কল্ট মার্কিন সরকারের কাছে প্রথম রিভলভার বিক্রি করেন। 1861 সালের আজকের এই দিনে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ মহাকাব্য প্রকাশিত হয়। 1877 সালের আজকের এই দিনে বিখ্যাত বৈজ্ঞানিক টমাস আলভা এডিসন ফোনোগ্রাফ আবিষ্কার করেন। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।